हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। অনুপ্রবেশে জিরো টলারেন্স বিজেপির লক্ষ্য পরিষ্কার। তাই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেও বারবার এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেছে সেই কথা। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। রাজ্য সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মে 2025-এর চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং নিজের দেশে ফেরত যাবার অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী অর্থাৎ যারা সিএ এর আওতায় পড়েন না, তাদেরকে যদি পাওয়া যায় বিএসএফ ধরে ধরে তাকে নিজের জায়গায় পৌঁছে দেবে। কোনো ডিটেনশনের পক্ষেই নেই আমরা। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে আমরা কোনো রাখারাখির কথাতে বিশ্বাস করি না। কেন ভারতবর্ষের নাগরিক নয় তাকে আমরা ভারতবর্ষের নাগরিকদের ট্যাক্সের টাকায় খাওয়াবো, রাখবো? একদম রাখা উচিত না। সঙ্গে সঙ্গে তারা যেখানে থেকে এসেছেন সেখানেই চলে যাবেন। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে নতুন সরকারের শপথ গ্রহণের 12 দিনের মাথায় প্রথম ধাপে 20 মে অর্থাৎ বুধবার বিএসএফকে 75 একর জমি হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার নন্দীগ্রামের সভাতেও শুভেন্দু অধিকারীর গলায় শোনা যায় অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া সুর। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। বাংলাদেশ থেকে যদি অবৈধ অনুপ্রবেশকারী কেউ ঢোকে, সেটা বর্ডার থেকে যদি ধরা পড়ে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়, জেলে পাঠানো হয়, তারপরে আবার একটা দিনক্ষণ দেখে পুশব্যাক করা হয় বাংলাদেশে। এই প্রসেসটা কিন্তু দীর্ঘদিন চলছে, এটা কোনো নতুন নয়। আপনারা আগে দেখুন সীমান্ত দিয়ে আপনাদের দায়িত্বটা রোখার, আপনারা উঠতে পারছেন না কেন? ঢুকছে কি করে? সব মিলিয়ে সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারীদের হঠাতে বড় পদক্ষেপের পথে হাঁটল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পার্ক জুড়ে সাজানো নানা খেলাধুলোর সামগ্রী সবগুলোই রাখা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কের পাশেই তৈরি করা হয়েছে এই পার্ক। এই পার্কটা খুবই উপকারী and it will be used very appropriately. There are people who have special abilities, special needs, এবং we need to respect people with special needs. They just need some opportunities to further sharpen themselves. বিশেষভাবে সক্ষম, তবু এরাও তো শিশু, এদেরও তো পার্কে গিয়ে খেলতে ইচ্ছে করে। কিন্তু সব পার্কে সঠিক পরিকাঠামো না থাকায় এদের ইচ্ছে অপূর্ণ থেকে যেত এতদিন। এবার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ফ্রেন্ডসের উদ্যোগে তৈরি এই পার্কের উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এপি সিং। পার্কের উদ্বোধনে উপস্থিত ছিল বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকরাও। পার্ক উদ্বোধনের পরে সেখানে গাছও লাগান ক্লাবের সদস্যরা। প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোনোটায় বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন?
সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন, দেখছি আমরা তো কালকে রাত বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে মানে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কোনোটায় বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গেছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন, দেখছি আমরা তো কালকে রাত বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে মানে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক জুড়ে সাজানো নানা খেলাধুলোর সামগ্রী সবগুলোই রাখা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কের পাশেই তৈরি করা হয়েছে এই পার্ক। এই পার্কটা খুবই উপকারী and it will be used very appropriately. There are people who have special abilities, special needs, এবং we need to respect people with special needs. They just need some opportunities to further sharpen themselves. বিশেষভাবে সক্ষম, তবু এরাও তো শিশু, এদেরও তো পার্কে গিয়ে খেলতে ইচ্ছে করে, কিন্তু সব পার্কে সঠিক পরিকাঠামো না থাকায় এদের ইচ্ছে অপূর্ণ থেকে যেত এতদিন। এবার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ফ্রেন্ডসের উদ্যোগে তৈরি এই পার্কের উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এপি সিং। পার্কের উদ্বোধনে উপস্থিত ছিল বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকরাও। পার্ক উদ্বোধনের পরে সেখানে গাছও লাগান ক্লাবের সদস্যরা। প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
হাতে নোটের তাড়া, রীতিমতো তালিকা মিলিয়ে ফেরত দেওয়া হচ্ছে টাকা। 21-এ বাধ্য হয়ে দেওয়া টাকা 5 বছর পর এভাবে ফিরে পেয়ে মুখে হাসি বিজেপি কর্মীদের। এই ছবি বীরভূমের পাড়ুইয়ের। রাজ্যে পালাবদলের পর বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে বাধ্য হলেন তৃণমূল নেতারা। ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা গেল তাদের। লেনদেন ছিল সেসব ফেরত দিয়ে আমি পার্টির কাছে ক্ষমা প্রার্থী। অভিযোগ, 21-এর বিধানসভা ভোটের পর তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে তবে গ্রামে থাকতে পেরেছিলেন বিজেপি কর্মীরা। একের পর সব জড়ো হলো, জড়িয়ে আমাকে মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা আমি 15,000 টাকা দিয়েছি, আবার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছি। আমি 10,000 টাকা দিয়েছিলাম। টাকাটা জোর করে 21 সালে বিজেপি করা অপরাধে আমাদের ভারতীয় জনতা পার্টি আসার জন্য টাকা ফেরত পেলাম। 26-এর ভোটে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তৃণমূলের থেকে গুনে গুনে সেই টাকা ফেরানো হলো বিজেপি কর্মীদের। দয়া করে আমাদের ক্ষমা করে দিন, এরকম যাতে আর করব না। ভাবুন কিরকম একটা কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতন অবস্থা হয়েছে, কতটা জাল কতটা নিচে চলে গেছিল, যে প্রত্যেকটা জায়গায় মানুষ এখন বিজেপি সরকার আসাতে মানুষ নিঃশ্বাস নিতে পারছে, মানুষ নিজেদের ফ্রিডম পাচ্ছে, এবং সেই জন্য সেই সাহস নিয়ে যার বাড়িতে মানে যারা টাকা তুলেছে তাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ করছে। আমরা চাই বিক্ষোভ আন্দোলন করুক এবং যে টাকা নিয়েছে তার কাছ থেকে টাকাগুলোকে উদ্ধার করুক। এর আগে গত 17 মে বীরভূমের নানুরে দেখা গিয়েছিল প্রায় একই রকম ছবি। এবার পাড়ুই থানার সন্দীপুর গ্রামে সালিশি সভায় তৈরি হলো এই নাটকীয় পরিস্থিতি। 21 সালে বিধানসভার রেজাল্ট আউট হওয়ার পর যে অত্যাচারিত তৃণমূলের দ্বারা গ্রাম ঢোকার জন্য তাদের কাছে কিছু অর্থ নেওয়া হয়। আজকে 8 জনের মতো টাকা ফেরত দিলাম, 67,000-এর মতো হবে। বীরভূমের পাড়ুইয়ে যখন এই ছবি, তখন কোচবিহারের দিনহাটায় সামনে এলো আর এক দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় ঘর পেতে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামীকে দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বড় আটিয়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মজনু মিয়াকে সেই টাকা ফেরাতে হবে এমন দাবিও তোলা হয়। ঘরের টাকা নিচে তাই নিতে আসছি। জরিনা বিবি প্রধান, তার স্বামী হচ্ছে মজনু, আমার কাছ থেকে 15,000 নিচ্ছে। আমারটা নিচে 10,000 প্রধানের স্বামী। স্থানীয় সূত্রে খবর, এলাকা ছাড়া পঞ্চায়েত প্রধান ও তার স্বামী ভাস্কর মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যেন চৌঠা মের রিপিট টেলিকাস্ট। সারা রাজ্যের মতো এবার ফলতার পুনর্নির্বাচনেও আছড়ে পড়ল গেরুয়া ঝড়। মুখ থুবড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর তৃণমূলের প্রার্থী স্বঘোষিত পুষ্পা, যিনি ঝুঁকে গানেহি বলে হুঙ্কার দিয়েছিলেন, ভোটের ফলে তিনি ঝুঁকলেনই না, একেবারে শুয়ে পড়লেন। পুনর্নির্বাচনের আগে ভোটের ময়দান ছেড়ে পালিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানেই বিপুল ভোটে জয়ী হল বিজেপি। তৃণমূল নেমে গেল 4র্থ স্থানে, 2য় স্থানে উঠে এলো সিপিএম। উল্লেখযোগ্যভাবে 3য় স্থানে রইল কংগ্রেস। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। তৃণমূল শেষ। 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট হলেও
একমাত্র ব্যতিক্রম ছিল ফলতা। ভোটে কারচুপি থেকে ভয় দেখানো, ভুরি ভুরি অভিযোগ ওঠায় গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছিল ৯০% কাছাকাছি। রবিবার ভোটের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ভোট পেয়েছেন ১,৪৯,৬৬৬টি, যা ৭১% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুর্মির ঝুলিতে গেছে ৪০,৬৪৫টি ভোট, অর্থাৎ ১৯% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ১০,০৮৪টি ভোট পেয়েছেন, যা প্রায় ৫%। আর চতুর্থ স্থানে থাকা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন মাত্র ৭,৭৮৩ জন, শতাংশের বিচারে যা ৪-এর কাছাকাছি, অর্থাৎ ১,০৯,০২১ ভোটে জয়ী হল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই 40,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,68,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। আর 2 বছর কাটতে না কাটতেই এই আসন থেকে বিজেপি প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। ফলতাবাসী এবং হাসিমনগরের যেসব মানুষজন যারা যেভাবে রাস্তায় নেমেছিলেন এবং ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসর্গ করা। একদিকে গণনা কেন্দ্রের বাইরে থেকে শুরু করে ফলতার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উল্লাস, আর অন্যদিকে তাদের অভিযোগ যাকে কেন্দ্র করে সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পুরো নিস্তব্ধতা, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে বাইরে থেকে ডাকলে বারবার ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছেন না, প্রতিবেশীরা জানাতে পারছেন না তিনি কোথায় আছেন। জাহাঙ্গীর খানের বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। বারবার বিজেপির বিভিন্ন নেতৃত্ব যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন, যেখানে পুষ্পার কথা বলা হচ্ছে, যাকে কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে, সেই জাহাঙ্গীর খানের কিন্তু দেখা নেই। এদিন ভোটের ফল বেরোনোর আগেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের মধ্যে। ঢাকের বাদ্যি, আবির খেলা, মিষ্টি বিতরণ থেকে মন্দিরে মন্দিরে পুজোও দেন বিজেপি কর্মী সমর্থকেরা। জায়গাটা ফলতার দিঘির পাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিঘির পাড়ের একটা মনসা মন্দির, এবং মা মনসার পুজো দেওয়া হচ্ছে। যখন গণনার প্রায় মাঝ পর্যায়ে এবং বিজেপির জয় একরকম নিশ্চিত, এই কারণেই তারা এই পুজো দিচ্ছেন তাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। রবিবার ফলতার পুনর্নির্বাচনের পর রাজ্যে 294টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208-এ। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা রইল একই। হিন্দোলদে সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অবাধ ও সুষ্ঠু ভোটদানের সুযোগ পেতেই তৃণমূলকে প্রথম থেকে চতুর্থ স্থানে টেনে নামিয়েছে সাধারণ মানুষ। চূর্ণ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের গর্ব। আর তারপরেই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বচ্ছভাবে ভোট হলে যে কি অবস্থা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আজকে আমরা বুঝতে পারছি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং নৈতিক দায়িত্ব স্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে পদত্যাগ করা উচিত এবং আরেকবার নির্বাচনে দাঁড়ানো উচিত। দেখিয়ে যদি ওনার হিম্মত থাকে তাহলে আসুন উনি দেখান যে ফলতাতে বা ডায়মন্ড হারবারে তিনি কতখানি ভোট পেয়ে এবার জেতেন।
2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখানেই ভোটদানে বাধার ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ভোটাররা। যারা এতদিন তৃণমূল করত লাস্ট 8 বছর, তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ভোটদানে বাধা দিয়ে ধমকে চমকে পুলিশ আর প্রশাসনকে ব্যবহার করে এতদিন ভোটে জিতত তৃণমূল, আর সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতেই ফল উল্টে গেল। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রবিবার ইভিএম খুলতে দেখা গেল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের দেওয়া ভোটের 71% বেশি পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলের ঝুলিতে গেছে 4% কাছাকাছি ভোট। অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছিল আগেই, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল। এদিন সেই পোস্টাল ব্যালটের ভোটের হিসেবও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান একাই 1,500-এর বেশি ভোট পেয়েছেন। সেখানে জয়ী বিজেপি প্রার্থীর ঝুলিতে গেছে 245টি ভোট। সিপিএম 20টি এবং কংগ্রেস পেয়েছে 5টি পোস্টাল ভোট। ভয়ের নির্বাচনে যখন নির্বাচন হয়েছিল তখন পোস্টাল ব্যালটের ভোটটা আছে, ফলে পোস্টাল ব্যালটটা যেটা আছে সেটা একমাত্র নিদর্শন যে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রথমে থাকতো। আর আজকের যে নির্বাচন সেটা দেখাচ্ছে যে সত্যিকারের নির্বাচন হলে মানুষ নিজের মতামত দিতে পারলে ভয় মুক্তভাবে, তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় থাকে। শুধু কারচুপি আর ভোটদানে বাধাই নয়, বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে ভোটের আগে শোনা গেছিল হুমকি হুঁশিয়ারি। এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। ওনাকে আসতে বলবেন। একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। এদিন ভোটের ফল বেরোনোর আগে থেকেই মিষ্টি বিলি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। উচ্ছ্বাসে মাতেন তাঁরা। সৌমিত্র রায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তিনি কাউন্সিলর ছিলেন, তার যা নেতা নেত্রী যারা ছিল তারা দাঁড়িয়ে থেকে কাজ করেছে। থানা থেকে এসে বন্ধ করে দিয়ে গেছিল, তারপর রাত্রির 1-2-র সময় কাজ হতো এখানে। চোখের সামনে হয়েছে সবটা, একটু একটু করে মাথা তুলে দাঁড়িয়েছে বাঘা বাঘা সব বিল্ডিং, কিন্তু সবটা বেআইনি, সবটাই গায়ের জোরে বানানো। কিন্তু এতদিন কিভাবে চলল এই বেআইনি নির্মাণ? তৃণমূল জমানায় কেন কড়া অ্যাকশন নেয়নি কলকাতা পুরসভা? কিসের ভয়, বা বলা ভালো কাদের ভয়? রবিবার কার্যত এই প্রশ্নই তুললেন রাজ্যের নতুন পুরমন্ত্রী। একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে, এটা কি মিস্টার ফিরহাদ হাকিমের কাছে খবর ছিল না? মিস্টার ফিরহাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যারা এত কথা বলতেন, তাদের কাছে খবর ছিল না? আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণে যা যা হচ্ছে কি সবই কারোর পক্ষে জানা সম্ভব? ভারতবর্ষে যে মণিপুর জ্বলছে, মাসের পর মাস, বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে, এটা কি প্রধানমন্ত্রী জানেন না? কিন্তু তিনি কি একবারও মণিপুরে পা রেখেছেন? তো সেই দল আবার জিজ্ঞাসা করছে কে জানে আর কে জানে না।
রাজ্যে ক্ষমতায় এসে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে বুলডোজার অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। রবিবার কসবা, তিলজলা থেকে বেলেঘাটা, কলকাতার 3 জায়গায় ভাঙা হয় বেআইনি নির্মাণ। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই। অনেকবার থানায় কমপ্লেন করা হয়েছিল, থানা থেকে এসে বন্ধ করে দিয়ে যিনি কাউন্সিলর ছিলেন, তার যা নেতা নেত্রী যারা ছিল তারা দাঁড়িয়ে থেকে কাজ করেছে। ইতিমধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া অ্যাকশন। তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। আগে যেগুলো আমরা মানে একদম সেফ আছে, যেখানে কিছু সেরকম নেই, যেমন এইটা আছে, আগে এইগুলো কি করি এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। কলকাতা থেকে জেলা তৃণমূল জমানায় দিকে দিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বিল্ডিং। এই সবটাই কি সরকারের অলক্ষ্যে? যদিও অবৈধ নির্মাণ নিয়ে শুরু থেকে কড়া মনোভাব নিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার। অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক জুড়ে সাজানো নানা খেলাধুলোর সামগ্রী সবগুলোই রাখা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কের পাশেই তৈরি করা হয়েছে এই পার্ক। এই পার্কটা খুবই উপকারী and it will be used very appropriately. There are people who have special abilities, special needs, এবং we need to respect people with special needs. They just need some opportunities to further sharpen themselves. বিশেষভাবে সক্ষম, তবু এরাও তো শিশু, এদেরও তো পার্কে গিয়ে খেলতে ইচ্ছে করে। কিন্তু সব পার্কে সঠিক পরিকাঠামো না থাকায় এদের ইচ্ছে অপূর্ণ থেকে যেত এতদিন। এবার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ফ্রেন্ডসের উদ্যোগে তৈরি এই পার্কের উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এপি সিং। পার্কের উদ্বোধনে উপস্থিত ছিল বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকরাও। পার্ক উদ্বোধনের পরে সেখানে গাছও লাগান ক্লাবের সদস্যরা। প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा। 90 प्रॉपर्टी ये लोग लूटा है। ক্ষমতায় এসেই দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। গত সোমবার ক্যামাক স্ট্রিটে সভা থেকে 4 জনের অবৈধ সম্পত্তি প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোনা পাপ্পু। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠায় পুরসভা। 1 সপ্তাহের মাথায় এবার রাজু নস্কর, সোনা পাপ্পুর পাশাপাশি ফৈয়াজ আহমেদ খানের ঠিকানাতেও চলল বুলডোজার। কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, তিনি কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিলজলার 47 জিজে খান রোডে পাশাপাশি দুটি বিশাল বহুতল। পুরসভা সূত্রে খবর, এই বহুতল দুটি ফৈয়াজ আহমেদ খানের। অভিযোগ, এই দুটি বিল্ডিংই তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়া। রাজ্যে পালাবদলের পরেই পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। কেউ হাজিরা না দেওয়ায় রবিবার বুলডোজার এনে বেআইনি বহুতল ভাঙা শুরু হয়। যারা এখানে থাকেন তাদের বক্তব্য, তাদের যে অ্যাড্রেস তার সাথে সাথে পাশের এই যে বিল্ডিং এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের অ্যাড্রেস একই, কিন্তু তাদের বক্তব্য দুটো আলাদা আলাদা বিল্ডিং, এবং এই বিষয়টা তারা জানতেনই না। প্ল্যানই তো স্যাংশন নেই, যেটা আমাকে বলেছে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা ফয়েজ খান বলে আছেন, ওনার বাড়ির লোকে। 57B জিজে খান রোডের এই বেআইনি বহুতলেও চলে বুলডোজার অ্যাকশন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি,
পাশের একটি বিল্ডিং ও এই বহুতলের ঠিকানা একই। जिस एड्रेस पे ये नोटिस दिया हुआ है ये 2 बिल्डिंग का एड्रेस है। पहले से हम लोग कुछ नहीं जानते थे इसके बारे में। 3 आवर्स पहले हम लोग को पता चला कि इसका एड्रेस और हम लोग का एड्रेस जो पॉसिबल है ही नहीं। এই বহুতলটিও তৃণমূল বিধায়ক জাভেদ খানের বাবা করিম বক্স খানের নামে রয়েছে। পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে জাভেদ খানের অফিসেও। 328 নম্বর রুম, বিল্ডিং ডিপার্টমেন্ট, কলকাতা পুরসভার, সেখানে নথি জমা দিতে হবে। নথি যদি জমা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটাও এখানে বলা হয়েছে। জিনিসটা হচ্ছে পুরসভা লাগাতে পারে মিস ইনফরমেশন হচ্ছে আমাদের যে বিল্ডিং আছে স্যাংশন আছে, আর যেটা একতলা বিল্ডিং আছে সেটা 100 বছর পুরনো আছে, এবং যেটা বিল্ডিং আপনারা দেখছেন সামনে ওটা স্যাংশন বিল্ডিং আছে, আমার কাছে কাগজপত্র আছে। পালাবদলের পরই একের পর এক নোটিশ, চলছে বুলডোজার। প্রশ্ন উঠছে, এতদিন কি করছিল পুরসভা? কেন কোনো পদক্ষেপ করা হয়নি? আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন দলের নেতা, বিধায়ক থেকে সাংসদ। আর এবার মুখ খুললেন বারাসাতের তৃণমূলের 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাই নয়, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফাও দিলেন তিনি। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। পদত্যাগপত্রে স্পষ্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও আশঙ্কা সৃষ্টি করেছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। আর বিধানসভা ভোটে বিপর্যয়ের পেছনে আরও অনেক তৃণমূল নেতা নেত্রীদের মতো কাকলি ঘোষ দস্তিদারের নিশানাতেও রয়েছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে দেওয়া ইস্তফাপত্রে কাকলি ঘোষ দস্তিদার আরও লিখেছেন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। 2011-এ ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা দলে এসেছে। কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে এদিনই আবার তৃণমূলের দমদম লোকসভার সংসদীয় জেলার সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হলো মদন মিত্রর। তাহলে কি পুরনোতেই আস্থা রাখছে তৃণমূল? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
শুক্রবার অধিবেশন বসা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার তারই রেশ গড়ালো থানা পর্যন্ত। পুরো প্রশাসনের তরফে নিউ মার্কেট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠিয়ে তলব করা হলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বৈশ্যানর চট্টোপাধ্যায়কে। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া কেস নম্বর 67-র ভিত্তিতে উল্লেখ করা হয়েছে নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে নিউ মার্কেট থানায় হাজিরা দিতে হবে। হ্যাঁ, আমাকে একটা নোটিশ পাঠিয়েছে, কালকেই আমি দেখেছি একটা নোটিশ এসেছে। আমি সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছি। শুক্রবার ঠিক কি হয়েছিল কলকাতা পুরসভার ভেতর? এটা হচ্ছে কলকাতা পুরসভার সেক্রেটারির রুম এবং গত শুক্রবার দিনকে এই সেক্রেটারির রুমেতেই কিন্তু এসছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তাঁরা এসছিলেন প্রথমে হচ্ছে পুরো চেয়ারপারসন মালা রায়ের একটি চিঠি নিয়ে। তারা দাবি করেছিলেন যে তাদের হাতে অধিবেশন কক্ষের চাবি দিতে হবে এবং সেই নিয়ে কিন্তু একটা গণ্ডগোলের মতো পরিস্থিতি হয় এবং তারই পরিপ্রেক্ষিতে একটু আগে পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে এই ব্যাপারে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেক্রেটারির ঘরে যে গণ্ডগোল হয়েছিল কোনো অভিযোগ আপনারা দায়ের করেছেন? হ্যাঁ, পাবলিক সার্ভেন্টের গায়ে হাত দিলে ডেফিনেটলি করেছি। আচ্ছা, মানে সেটা কি সেক্রেটারি না আপনি করেছেন? দ্যাট ইউ হ্যাভ টু আস্ক দ্য পুলিশ স্টেশন। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিতের ঘোষণাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুরসভার অধিবেশন কক্ষ তালাবন্ধ থাকায় কাউন্সিলর্স ক্লাবে হাউস বসান তৃণমূল কাউন্সিলররা। এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। গোটা ঘটনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। সেখানে আমার সচিব যিনি সেদিনকে প্রথম দিন জয়েন করেছেন তার গায়ে তাকে হেকেল করা, আমরা কিন্তু এর এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি। আমরা মিস্টার পোলে তাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিস্টার চ্যাটার্জি তাকেও অ্যারেস্ট করার আমরা নির্দেশ দিয়েছি। চ্যাটার্জি ক্রমশ প্রকাশ্য। চ্যাটার্জি এমন একটা টাইটেল, এটা একদম আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার চট্টোপাধ্যায়, গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে ঘরে গিয়েছিলেন, ওখানে তো আর বঙ্কিমচন্দ্র, ওইখানে তো চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি সবাই থাকতে পারেন। এখন আমি তো সবার টাইটেল জানি না, কার কি টাইটেল। পুরসভার অচলাবস্থা কি কাটবে নাকি বিতর্কের জল আরো গড়াবে সেটাই এখন দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।